সৌম্য সরকার কি রজার মুকাসাকে চেনেন? চিনে নেওয়াটা তার জন্য এখন মনে হয় একটা ভালো দাওয়াই হতে পারে। উগান্ডার এই টপ অর্ডার ব্যাটসম্যান এই বিশ্বকাপে 3টা ম্যাচ খেলেছেন, 3টে ইনিংস খেলেছেন, 3টাতেই 0 রানে আউট হয়েছেন। সেখানে সৌম্য সরকার মাত্র একটা ম্যাচের একটা ইনিংসে 0 রানে আউট হলেন। এত হইচয়ের তাই কি আছে? সৌম্য তাই মুকাসার কাছ থেকে ওই সান্ত্বনাটা নিতে পারেন। কিন্তু ব্যাপারটাকে আবার এত সরল করে দেখলেও হবে না। উগান্ডার একজন ব্যাটসম্যানের কাছে বিশ্বকাপের যে প্রত্যাশা, তার সঙ্গে বাংলাদেশের একজন ব্যাটসম্যান যিনি প্রায় 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, তার কাছে প্রত্যাশাটা তো এক নয়। সেই কারণে সৌম্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও যখন 0 রানে আউট হয়েছেন, যখন 0 রানে আউট হওয়ার একটা বিশ্ব রেকর্ডে নিজের নামটা লিখিয়েছেন, তারপরে এই প্রশ্নটা উঠছে যে সাউথ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচেও কি একাদশে সৌম্যকে খেলানো হবে? মুকাসানো হয়ে ওয়ার্ল্ড কাপে টানা 3 ম্যাচে 0 করেছেন, কিন্তু সৌম্যর হিসাব ধরলে তিনিও তো সর্বশেষ 4 ম্যাচের মধ্যে 3টাতে 0 রানে আউট হয়েছেন। সেই কারণেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এখন একটা ভাবনার জায়গা তৈরি হয়েছে, ভাবনার খোরাক তাতে রয়েছে। এবং সৌম্য খেললে কিরকম হবে, না খেললে কিরকম হবে, টিম ম্যানেজমেন্টের কাছে কি কি অপশন রয়েছে, একটা জায়গাতে ঝুঁকি নেওয়া বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট টু সাম এক্সটেন্ট সাকসেসফুল হয়েছে, এটা কি আবারও কি ওরকম কোনো কিছু টিম ম্যানেজমেন্ট করবে কি না, এই সব কিছু মিলিয়ে আলোচনাটা করছি উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজিতে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে সৌম্য সরকার এই যে আমাদের একটা প্রতিভাবান টকমান দিয়ে যে এত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, সেই জায়গাটাতে প্রত্যাশার প্রতিদান তো কমই দিতে পারছেন। এরকম আসলে অনেক নামে বলা যায়। সৌম্য যেহেতু এখন একটা মানে কি বলছে আলোচনার মধ্যে আসেন, সেই জন্য তার কথাটা বলছি। ওয়ার্ল্ড রেকর্ডের কথা যেটা বলছিলাম যে গত ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছেন, এটা টি-20 ফরম্যাটে তার 13তম বার, ইন্টারন্যাশনাল টি-20 ফরম্যাটে 13তম বার তিনি 0 রানে আউট হলেন। এখানে আয়ারল্যান্ডে যে পল স্টার্লিং, তারও 13 বার ছিল, তার সঙ্গে তিনি নামটা লেখালেন। স্টার্লিং অবশ্য সৌম্যর প্রায় ডাবল সংখ্যক ম্যাচ ইনিংস খেলেছেন। সো সেই হিসাবে সৌম্যর এই রেকর্ডটা মোটেই গৌরবের কিছু নয়। আর আমি যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড কাপে না হয় এক ম্যাচে সৌম্য 0 করেছেন, কিন্তু যদি আপনি হিসাব করেন তাহলে সর্বশেষ 4 ম্যাচের মধ্যে এটা সৌম্যর থার্ড হচ্ছে গিয়ে ডাক 0। সেটা কিভাবে? এর আগে যে একটা প্র্যাকটিস ম্যাচ, ওয়ার্ম আপ ম্যাচ আমরা খেললাম ইন্ডিয়ার বিপক্ষে, সেখানেও তো সৌম্য 0 রানে আউট হয়েছেন। তার আগে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমরা যে সিরিজটা খেলেছি, লাস্ট ম্যাচটাতে সৌম্য আনবিটেন 43 করেছেন, কিন্তু তার আগের ম্যাচটাতে মানে সেকেন্ড টি-20তে সেইখানেও তো সৌম্য 0 রানে আউট হয়েছেন। অর্থাৎ সর্বশেষ 4টা ইনিংসের মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের মধ্যে গণ্য হবে না, কিন্তু আপনি ফর্মের মধ্যে তো গণ্য হবে। সর্বশেষ 4 ইনিংসের মধ্যে 3টে ইনিংসেই তিনি 0 রানে আউট হয়েছেন, ফার্স্ট ওভারে আউট হয়েছেন, একটাতে ফার্স্ট বলে আউট হয়েছেন, আর সর্বশেষ 2টাতে সেকেন্ড বলে গিয়ে আউট হয়েছেন। ফলে সৌম্যর অবস্থা কিন্তু মোটেই সুবিধার না। এখন আমাদের টপ অর্ডারের অবস্থা অনেকদিন ধরে মোটেই সুবিধার না। এই জায়গাটাতে সৌম্য সরকার এবং লিটন দাসের মধ্যে একটা ইঁদুর বিড়াল লড়াই চলে। একটা হচ্ছে গিয়ে কি বলে চলে, ওই টম এন্ড জেরির একটা খেলা চলে। খেলাটা হচ্ছে গিয়ে যে এই দুজনের মধ্যে কে একাদশে থাকবেন, কে থাকবেন না, কে এগিয়ে যাচ্ছেন, কে পিছিয়ে যাচ্ছেন। বিষয়টা দুজনের মধ্যে কে বেশি ভালো সেইটা না, কে তুলনামূলক কম খারাপ, লড়াইটা হয় ওই জায়গাটাতে। এবং সেইখানটাতে আর বাংলাদেশে যেহেতু বেশিরভাগ সময় আমরা আন্ডার পারফর্ম মানে খারাপ পারফর্ম করি, আমরা ওই লাস্ট 1 ম্যাচ 2 ম্যাচের উপরে অনেক কিছু নির্ভর করে। সো ওই লাস্ট ম্যাচটাতে যখন সৌম্য 0 মেরেছেন এবং যখন লিটন ওই জায়গাটাতে আবার 38 বলে 36 রানের একটা ইনিংস খেলেছেন, তখন আবার এই ক্যাট এন্ড মাউসের রেসটাতে লিটন দাস এগিয়ে গেলেন সৌম্য সরকারের চেয়ে। লিটন ওই ম্যাচটাতে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। 3 নম্বরে তাকে নামানো হয়েছিল, সৌম্য আর তানজিদ তামিম ওপেন করেছেন। লিটনের ওই ইনিংসটা বাংলাদেশের যে 124 রানের চেস, সেইটাতে একটা স্টেবিলিটি দিয়েছে। বাট নট নেসেসারিলি যে খুব ফ্লুয়েন্ট ইনিংস, নট নেসেসারিলি যে খুব দেখার জন্য খুব দৃষ্টিনন্দন ইনিংস, হয়তো মানে ওই সময়ের যে চাহিদা ছিল, ম্যাচের যে ডিমান্ড ছিল, সেইটা আসলে ওইটা ডিমান্ডও করছিল না। ফাইন, ভালো একটা ইনিংস খেলেছেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আবার যে লিটন দাসকে ওই ইনিংসের কারণে মেরুন জ্যাকেট দিয়ে দিয়েছে, এটা আবার আমার কাছে মনে হয়েছে বাড়াবাড়ি। মেরুন জ্যাকেট মানে হচ্ছে কি, বাংলাদেশের যে গত কিছুদিন ধরে কোচ চন্ডিকা হাথুরুসিং সিং একটা ড্রেসিং রুমে একটা কালচার তৈরি করেছেন যে ম্যাচ শেষে দলের সবচেয়ে ইম্প্যাক্টফুল প্লেয়ারকে হচ্ছে কি এই মেরুন জ্যাকেটটা দেওয়া হয়। তো আমার মনে হয় না যে প্রথম ম্যাচটাতে নট নেসেসারিলি ওই মেরুন জ্যাকেটটা ম্যান অফ দ্য ম্যাচকে দেওয়া হবে, তা না, ইম্প্যাক্টটা যার বেশি। তো আমার মনে হয় না যে প্রথম ম্যাচে লিটনের ব্যাটিংয়ের ইম্প্যাক্ট ধরেন
তাওহিদ হৃদয়ের চেয়ে বেশি ছিল, কিংবা ধরেন হচ্ছে কি আমাদের বোলারদের মধ্যে ওইখানটাতে রিশাদের বোলিং এর চেয়ে বেশি ছিল, ইভেন ধর মুস্তাফিজের বোলিং এর চেয়ে বেশি ছিল, আমার কাছে সেটা মনে হয় না। কিন্তু ঠিক আছে, টিম ম্যানেজমেন্ট ওইটা হয়তো লিটনের কনফিডেন্সটা ফিরিয়ে আনার জন্য ওই জায়গাটাতে দিয়েছে। এখন লিটন ওই ইনিংসটা খেলার কারণে কি হয়েছে, পরের ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে সেখানে তো লিটন খেলবেনি, সৌম্য খেলবেন কি খেলবে না, এই ডিলেমার জায়গাটাতে কোথায় আসছে। অপশন তো এখানে দুইটা, একটা হচ্ছে কি সৌম্য সরকার হচ্ছে কি খেলছেন, তাকে নিয়েই আমরা ক্যারি করছি, লিটন 3 নম্বরে খেলছেন, সৌম্য আর তানজিদ তামিম ওপেন করছেন, এটা হচ্ছে কি একরকম। আর যদি সৌম্যকে বাদ দিতে হয় তাহলে টিম ম্যানেজমেন্টের অপশন কি, একটা অপশন হচ্ছে কি 3-এ লিটন যেহেতু ভালো করেছেন, তিনি যেহেতু ওপেনারই মূলত, তাকে একাদশে এফোর্ড করার জন্যই যেহেতু হচ্ছে কি এইখানটাতে 3-এ নামানো হয়েছে, তো সৌম্যকে বাদ দিয়ে লিটনকে ওপেনিং হিসেবে নিয়ে আসা হোক, বাকি সবার ব্যাটিং অর্ডারের পজিশন আগের মতো হয়ে যাক, 3 নম্বরে শান্ত, 4 নম্বরে তাওহিদ, 5 নম্বরে সাকিব, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, তখন গিয়ে 7 নম্বরে একাদশে জাকের আলী অনেককেও আসলে ইনক্লুড করা যায়। এটা হচ্ছে কি একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে কি টিম ম্যানেজমেন্ট, আমি যেটা বলছিলাম যে একটা তারা কি বলা চলে যে ঝুঁকি নিয়ে সফল টু সাম এক্সটেন্ড হয়েছে, আরেকটা ঝুঁকি নেবে কিনা, যে ঠিক আছে সৌম্যকে একাদশ থেকে বাদ দিলাম, 3 নম্বরে হচ্ছে গিয়ে লিটন দাসী থাকুক, 4 নম্বর থেকে নাজমুল হোসেন শান্তকে ওপেনিং এ নিয়ে আসা হোক। এখন লিটনকে ওপেনিং থেকে 3 নম্বরে তার পজিশন থেকে আউট অফ পজিশন করার পর তার কাছ থেকে একটা ইনিংস পেয়েছে, এখন যেহেতু নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনিও রানে নেই, প্রথম ম্যাচটাতেও ভালো করেনি, ফলে তাকেও আবার 3 নম্বর যে তার সেটেল পজিশন সেখান থেকে ওপেনিং এ নিয়ে যাওয়া হবে কিনা, ওপেনিং পজিশনটা যে তার জন্য একেবারে নতুন, একেবারে আলাদা, ব্যাপারটা সেই রকম মোটেও আসলে নয়। এইটাও টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে, ওইভাবে করলেও তখনও টিমে জাকের আলী অনেক, মানে ব্যাটসম্যান তো আমাদের তো আসলে আর ব্যাটসম্যান নেই, আমরা তো 8 ব্যাটসম্যান নিয়েই ওয়ার্ল্ড কাপ স্কোয়াড সাজিয়েছি, সেখানে হচ্ছে 7 জন ব্যাটসম্যান নিয়ে আমরা একাদশ সাজাচ্ছি, তো আমাদের আর অপশন নেই, সম্মুখে বাদ দিলে তখন একাদশে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে জাকের আলী অনেকে চলে আসবেন। কিন্তু এইখানে একটা কিন্তু রয়েছে, এখানে একটা বড় কিন্তু আছে, যেই কারণে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট সৌম্যকে একাদশ থেকে বাদ দিবে না। এখন সৌম্য গত 4 ম্যাচের মধ্যে 3টাতে 0 রানে আউট হয়েছেন, সেটা ঠিক আছে, ভালো ফর্মে নাই, ঠিক আছে, লিটন দাসও একটা ভালো ইনিংস খেলেছেন, ঠিক আছে, টিম ম্যানেজমেন্টের সামনেও ওইরকম অপশন রয়েছে, লিটনকে ওপেনিং এ তুলে আনা বা শান্তকে ওপেনিং এ তুলে আনা, ঠিক আছে, কিন্তু সৌম্যকে টিম ম্যানেজমেন্ট সাউথ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচের জন্য বাদ দেবে না। কেন? এইখানটাতে আমার মনে হয় সৌম্যর ওই যে আমরা যে ভুল চর্চিত একটা ব্যাপার, অলরাউন্ডার সৌম্য একটা সামনে চলে আসবেন। সেটা কিরকম, খেলাটা যেখানে হবে সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কে, সেই স্টেডিয়ামের এখন পর্যন্ত যে খেলাগুলো হচ্ছে সেখানে আমরা দেখেছি পেস বোলাররা ডোমিনেট করছে। ইনফ্যাক্ট এই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগ পর্যন্ত যদি আমি যে স্ট্যাটটা দেখছিলাম যে 80%-এর বেশি উইকেট পেস বোলারে নিয়েছেন। এখন বাংলাদেশ প্রথম ম্যাচটাতে 3 জন পেসার নিয়ে খেলেছেন, ডেফিনেটলি পরের ম্যাচটা তো আমরা মানে সাউথ আফ্রিকার সঙ্গে 3 পেসার নিয়ে তো অবশ্যই খেলবো, 4th পেসার হিসাবে অপশন ওইখানে সৌম্য সরকারটা টিম ম্যানেজমেন্ট ওপেন রাখতে চাইবে, এবং যেই কারণে আমার মনে হয় যে সৌম্য সরকারকে এরকম একটা বাজে ফর্মে থাকার পরও, 4 ম্যাচে 3টা শূন্য করার পরও, শূন্যের ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নামটা লেখানোর পরও তাকে আসলে টিম ম্যানেজমেন্ট সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে এই জায়গাটা থেকে বাদ দেবে না, এবং সৌম্যকে নিয়ে আসলে ওপেনিং এর ওই জায়গাটা টিম ম্যানেজমেন্ট কন্টিনিউ করবে বলেই আমার কাছে মনে হয়। যে শুধু ব্যাটসম্যান সৌম্যর হিসাবটা যদি থাকতো তাহলে হয়তো বা বাদ দিত, কিন্তু বোলার সৌম্য, মিডিয়াম পেসার সৌম্য, 4th পেসার সৌম্য, এই হিসাবটা চলে আসার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশে সৌম্য সরকার থাকবেন বলেই আমার ধারণা। আপনি কি এটার সঙ্গে একমত, এবং আপনি কি মনে করেন কিনা যে সৌম্যকে সাউথ আফ্রিকার বিপক্ষেও অবশ্যই একাদশে রাখা উচিত? আপনার মতামতটা জানাবেন নাকি?